রাজকাহনে সাথে আছি নবনীতা চৌধুরী। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত গোটা জাতি, নিরাপত্তার চাদরে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকা। সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে ৭১-এর শহীদদের অবমাননা করেছেন খালেদা জিয়া। ২১-এ পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ব্লগার রাজীব হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার, এমপি লিটনের খুনিরা চিহ্নিত, গ্রেফতার হবে শিগগিরই, জানালেন পুলিশ প্রধান। ৩৫তম বিসিএস এর কোটা পূরণ করবেন ৩৬তম বিসিএস এ উত্তীর্ণরা, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন। আর কিছুক্ষণ বাদেই ২১-এর প্রথম প্রহরে সারা দেশের শহীদ মিনারগুলোয় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হবেন হাজারো মানুষ। সাদা কালো কাপড় পরে ফুল হাতে পায়ে হেঁটে গিয়ে খালি পায়ে মিনারের বেদিতে উঠে ভোরের আলো ফোটার আগে শ্রদ্ধা নিবেদনের রেওয়াজ চালু হয়েছিল যখন ২১শে ফেব্রুয়ারিকে শোক দিবস বা শহীদ দিবস হিসেবে পালন করা হতো। ৫২-এর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ৭১-এর স্বাধীনতা অর্জন এবং তারপর আরও প্রায় ৪.৫ দশক পেরিয়ে যাওয়ার পর এখন ২১শে ফেব্রুয়ারি তার শোক ছাপিয়ে বরং ভাষার দাবি এবং স্বাধীনতা আদায় করে ছাড়া এক লড়াকু জাতির গৌরব আর অর্জনের উৎসবে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে বাকি দুনিয়ার স্বীকৃতি এই উৎসবকে করেছে আরও জাঁকজমকপূর্ণ। বছর বছর লোকের ভিড়, সাদা কালো পোশাকের চমৎকারিত্ব, এমনকি পত্রিকার পাতায় এই দিনের ফ্যাশন, সাজসজ্জার টিপস থেকে আপ্যায়নের নমুনা ছাপা হতে শুরু করার পর অনেকেই এখন বলছেন এই দিনটির তাৎপর্য কিংবা ভাবগাম্ভীর্য ভুলে একে শুধুই উদযাপনের উপলক্ষে পরিণত করেছি আমরা। স্কুলে স্কুলে ২১শে ফেব্রুয়ারি পালন হয়। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুলে ২১শে ফেব্রুয়ারির অমর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো গেয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে যে আয়োজন, তাকেও অনেকে বলছেন সঠিক ইতিহাস জানানোর কোনো চেষ্টাই না রেখে কেবল আনুষ্ঠানিকতাটুকুই শেখানো হচ্ছে নতুন প্রজন্মকে। কিন্তু উৎসবে আনন্দে পালিত হলেই কি ম্লান হয় শহীদের গৌরব? এই যে ৬.৫ দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ক্রমেই বাড়ছে ২১শে পালনের পরিধি, এও কি ইতিবাচক অর্জন নয়? দিবস কি সময়ের সাথে সাথে তার রং বদলায় না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সানজিদা আক্তার এবং সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই। আফসান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার কি মনে হয় যে ২১ শোক দিবস পেরিয়ে, শহীদ দিবস পেরিয়ে ২১ এখন উদযাপন উৎসবের একটা চেহারা নিয়েছে, এ নিয়ে অনেক সমালোচনা। আপনি ফেসবুকে খুব অ্যাক্টিভ, ফেসবুকে ভীষণ সমালোচনা অন্তত দেখি। আপনার কি মনে হয়, আপনি যে ইউনিভার্সিটিতে পড়ান, আপনিও তো দেখেন, সেখানেও নিশ্চয়ই ২১ পালিত হচ্ছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে করছে, কি দোষ আর কি গুণ আছে তাতে? ধন্যবাদ। আমি ইতিহাস পড়াই, অনেক আরেকটা বিষয়ের মধ্যে ইতিহাস। তো আমি যদি বলি যে আমাদের কিছুটা ইতিহাসের ভাবনা নয়, ধারণা সীমাবদ্ধতা হচ্ছে আমরা ৫২ দিয়ে শুরু করি। আসলে ভাষা আন্দোলনটা শুরু হয়েছে ১৯০০ আরো অনেক আগে, ১৯০৬ থেকে। আপনি যদি মুসলিম লীগের বইগুলো দেখেন, যেখানে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন সেইখানে মানুষ দাঁড়িয়ে বলেছে যে মুসলমান আমরা সবাই মিলে রাজনীতি করব, কিন্তু ভাষাকে ছাড়বো না। ১৯০৬ সাল মুসলিম লীগ গঠনের সময় আছে। এটা একটা বড় একটা জিনিস। তারপরে যদি যে বইটা আমার মনে ইউনিভার্সিটিতে অবশ্য পাঠ্য করা উচিত, সেটা হচ্ছে প্রফেসর হারুনুর রশিদ ফোরশ্যাডোয়িং অফ বাংলাদেশ। ওখানে বোঝা যায় অভ্যন্তরীণভাবে এই যে আমাদের যে চরিত্র, এই চরিত্রটা কিভাবে রাজনৈতিক চরিত্র নির্মিত হচ্ছে। এই নির্মিত হচ্ছে যে এখানকার মুসলিম লীগের যে রাজনীতি, সেটা বাংলাকে বাদ দিয়ে কখনোই না। আপনি চিন্তা করুন যে প্রথমে এই দেশে, এই অঞ্চলে যখন নির্বাচন হলো ১৯৩৭ সালে, ওখানে লখনৌ সেশনে বলা হলো উর্দু হবে ভারতের মুসলমানদের ভাষা। কিন্তু যেহেতু ওখানে বাঙালিরা খুব বড় ডেলিগেশন ছিল, ১৯৭০ বস্তুতপক্ষে বাঙালিদের ছিল সবচেয়ে বড় ডেলিগেশন, তারা উঠে বলল আমরা কোনো অবস্থাতে উর্দুকে গ্রহণ করব না, আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা, আমরা বাংলা ভাষায় আমাদের চর্চা করব, এটা আমরা গ্রহণ করব না। তার ফলে যেহেতু তারা মেজরিটি ভোট ছিল, এই লখনৌ সেশন ১৯৩৭ সালে মুসলিম লীগে এটা গ্রহণ হয়নি। এরপরে আপনি দেখুন ১৯৪৬ সালের দিকে যদি দেখেন, আপনি যখন
সবাই তো ভেবেছে যে দুইটা পাকিস্তান হবে, মানে একটা পাকিস্তান, সেটা যখন পাল্টাচ্ছে তখন কিন্তু এরই মধ্যে বইপত্রে চলে আসছে। যেমন বিশেষ করে আপনি ইকবাল বাহার চৌধুরীর যে বাবা জেনেছিলেন, উনাদের পরিবারের এবং বেশ কিছু বাহার চৌধুরী, এই যারা সংস্কৃতিবান এবং বাঙালি মুসলমানই আমি যদি বলি, তারা কিন্তু এরই মধ্যে যে বাঙালি আমরা মুসলমান মানে ভাষা ত্যাগ করছি এটা না, তাহলে এটা আপনার সাংস্কৃতিক নির্মাণের ক্ষেত্রে আপনি 1947-এ যদি দেখেন তাহলে দেখবেন যে প্রথম কাজটা পাকিস্তানিরা ক্ষমতায় এসে করেছে যে পাবলিক সার্ভিস কমিশনে তারা বলছে বাংলায় আর পরীক্ষা আলাদা সাবজেক্ট হিসেবে হবে না। যেই শুরু হয়েছে আপনি অমনি আন্দোলন শুরু করে দিলেন। তো আপনি তো আন্দোলন শুরু করেছেন ভাষার ভিত্তিতে, কারণ আপনি মধ্যবিত্ত হিসেবে আপনি তো আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আপনি ঢাকা ইউনিভার্সিটির যে গ্র্যাজুয়েট হবেন আপনি তো পাবলিক সার্ভিস কমিশনে যেতে পারবেন না। স্কুলের ভাষা হবে উর্দু বলে দিচ্ছে, গণমাধ্যমের ভাষা হবে উর্দু, তাহলে আপনি চাকরি বা করবেন কি করে, আপনি কি করবেন, আদালতের ভাষা উর্দু, তাহলে আপনার আন্দোলনটা তখনই শুরু হয়ে গেল। আমি খেয়াল করুন ডেটটা যে 14ই ভুলে যাই এখন আর মনে থাকে না, 14ই আগস্ট পাকিস্তান হয়েছে, এপ্রিল মাসের 11 তারিখে হরতাল হয়েছে ভাষার জন্য। কয় মাস লেগেছে আমাদেরকে পাকিস্তানকে বাদ দিয়ে দিতে। ওর পাকিস্তান ভাষার সাথে কোনো আপোষ নাই, ভাষার সঙ্গে আপোষ নেই, বলবো যে মধ্যবিত্ত, এই মধ্যবিত্ত শ্রেণী তার এগিয়েছে ভাষাকে ভিত্তি করে। ভীষণ সুন্দর করে ইতিহাসের প্রেক্ষাপটটা বর্ণনা করে শুরু করলেন। আমি যদি এই প্রশ্নটা করি যে এই যে প্রেক্ষাপটটা, মানে এই বিষয়টি না জানলে, যে ভাষার সঙ্গে কোনো আপোষ নয়, এই বিষয়টি না জানলে তো আসলে বাঙালি জাতিকে চেনা যায় না, নিজেকে চেনা যায় না। এবং এমনকি যে আপনি যে রাজনীতিটা করছেন, ভাষাতে আপনার যে রাজনীতি ভূমিকা সেটাও তো আপনি জানতে পারবেন না। এই মধ্যবিত্ত কিন্তু 71 সালে তার ধারণা হয়েছে সে বিজয় লাভ করেছে। যেহেতু বিজয় লাভ করেছে তাহলে 47 বা 37-এর যে সংগ্রাম, যেটা আমি বলবো, সেই সংগ্রাম তো আর এখন আপনার নেই। আপনি ভাষার জন্য তো সংগ্রাম করেন না যেহেতু, সেই জন্য আপনার এটার যে মহিমায়, আমার 55, আমার জন্ম 52-তে, আমার 55-তে মনে আছে শহীদ দিবস, যে সারা শহরে খালি পায়ে মানুষ হাঁটছে, কারণ সেটা হলো যে শহীদ দিবস। আমার স্মৃতিতে শহীদ দিবসটা আছে, আমি চিনি না, আমি টিকাটুলিতে থাকতাম, সুফিয়া কামালদের বাসার সামনে সবাই জড়ো হচ্ছে, এটা শহীদ দিবস মানে কি আমি জানি, 3 বছরের বাচ্চা আমি। কিন্তু তখন মানুষের যে আবেগটা ছিল, 70 সালে আমরা যখন পত্রিকা বার করছি শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, আমাদের আবেগটা অন্য, আমরা এখন জেতার দলে, তো সেটা সংগ্রামের দল থেকে জেতার দল, কাজে সেখান থেকে শোক থেকে উৎসবে হয়তো আসা। ডক্টর সানজিদা আক্তার, আপনার কাছে যেতে চাই যে আপনার অভিজ্ঞতাটা কি, এবং আপনারও তো নিশ্চয়ই মানে এই যে একটা সময় তো আপনারা আসলে ভীষণভাবে এই শোক দিবস পালন দেখেছেন, শহীদ স্মৃতি অমর হোক স্লোগান দিতে দিতে খালি পায়ে, মানে আমি এটাও আপনাদের মতো অনেকের আসলে ফেসবুকে স্মৃতি থেকেও দেখি যে সেই সময়টায় পাড়ায় পাড়ায় ফুল চুরি করে কি করে হেঁটে হেঁটে সকলে রওনা হতো ভোরের আলো ফোটার আগে আসলে সেখানে পৌঁছানো। তো সেখান থেকে আসলে তো 21 উদযাপনটা, 21 স্মরণ, এই প্রক্রিয়াটা বদলে যেতে দেখেছেন আপনারা একদম চোখের সামনে। না আসলে দেখুন, যখন শুরু হয়, আমরা যদি একটু ওনার কথার রেশ ধরে যদি বলি যে আমাদের তো এই ভাষা তো একসময় শুধু ব্রাত্যজনের মুখের ভাষা ছিল, শুধু সাধারণ মানুষ কথা বলতো। সংস্কৃত পণ্ডিতরা তখন বলেছেন যে অবজ্ঞাত করেছেনই, তারপর বলেছেন যে এই ভাষায় লিখলে তার রৌরব নামের নরকে যেতে হবে, এইরকম বিধান দিয়েছেন। হ্যাঁ, সবচেয়ে কঠিন নরক। তো এই ব্যাপার থেকে কিন্তু তারপরও আমরা তার মধ্যে একটু একটু দেখি ভালোবাসা দেখি। 17 শতাব্দীতে কবি আব্দুল হাকিম বললেন যে সব একটা কথা বললেন, মানে তার মানে ব্যাপারটা এমন নয় যে শুধু উর্দু থেকে চাপ এসেছিল, না না, আরো আছে, সংস্কৃত পণ্ডিত সাংঘাতিক ভাবে দিয়েছেন, তাদের কাছে এটা জাতের ভাষা নয় আর কি। আব্দুল হাকিম খানের কথা বলি, মানে উনি আব্দুল হাকিমের কথা বলি, উনি বলেছিলেন যে সব বঙ্গের জন মিহিং সে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানি, দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাজি কেন বিদেশে না যায়। তো এই যে ভালোবাসার ছোট 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 ইয়েগুলো আমরা দেখেছি মানুষের মনে ভালোবাসার। তো উনি যেটা বলেছেন একটা খুব বড় কথা, যে 1905-এ যেটা 1906-এর ইয়ে কথা উনি বলেছেন। তো এই আমরা আমাদের ভেতরে আমাদের মাতৃভাষার জন্য তো একটা ভালোবাসা ছিল। 1000 বছর আগে বৌদ্ধ সাধকরা, মরমী সাধকরা প্রথম জাতে তুললেন, মর্যাদা দিলেন বাংলাকে, সাহিত্যের মর্যাদা দিলেন তারা চর্যাপদ রচনা করে। সেটাই আমাদের প্রথম বাংলার যে আদি চিহ্ন আর কি। তো সেই ভাষা তিলে তিলে এগিয়েছে। আজকে এই ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা, যখন প্রাণ দিয়েছি তখন পৃথিবীর কেউ দেয়নি প্রাণ,
কেউ জানে না যে ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিতে হয় তাকে প্রতিষ্ঠা করবার জন্য। সেই প্রাণ আমরা দিয়েছি, আমরা অনেক রক্তের মধ্য দিয়ে এসেছি, আমরা অনেক আমাদের ভাষাকে অনেক অবজ্ঞা, অনেক নাসিকতার সম্মুখীন হতে হয়েছে, আমরা অনেক রক্তের পথ পেরিয়ে এসেছি। কিন্তু আমরা তো স্বাধীনতা অর্জনের জন্য অনেক রক্তপাত করিনি? তাই আমাদের বিজয় দিবসের, আমাদের স্বাধীনতা দিবস দুটো দিন আমাদের আছে। তো তাহলে আমরা কেন এই দিনটাকে 21শে ফেব্রুয়ারিকে গৌরবের এবং আনন্দের মনে করব না কেন? শোককে ছাড়িয়ে আজকে, হ্যাঁ আমরা দেখেছি আমাদের অল্প বয়সে সাদা শাড়ি পরে পরে খুব ভাবগম্ভীরভাবে এটাকে পালন করা দেখেছি। আজকে মানুষ ছুটে যায় এবং আমাদের বাংলাদেশের দুটো অসাম্প্রদায়িক উৎসব, একটা পয়লা বৈশাখ, একটা এই 21শে ফেব্রুয়ারি। এবং এটা যদি উৎসব আমরা মনে করি, কিন্তু একটু ভাবতাম কিছুটা রক্ষা করতে হবে, অসুবিধা কি? ভীষণ পার্থক্য হচ্ছে কি যে যেমন আমরা তো স্বাধীন দেশেই জন্মেছি, বাংলা ভাষায় কথা বলতে কেউ কখনো আমাদের মানা করেনি, বরং কেন আরো বলতে পারছি না সেই নিয়ে কথা হতে পারে। কিন্তু একটা দীর্ঘ সময় তো আপনাদের শৈশবে আপনাদের কেটেছে যখন আপনারা ভাবছেন যে শুধু বাংলা ভাষাটা পেলেই চলছে না, আরো অনেক না পাওয়া থেকে তখন কেমন ছিল জানেন তো? 21শে ফেব্রুয়ারিতে সকালবেলা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে যেত মানুষ, ইংরেজি নাম, দোকানপাটে ইংরেজি নাম দেখলে ভাঙতো। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। কিন্তু আজ কিন্তু সেই পরিবেশ নেই। আজ কেউ গলা টিপে ধরছে না, আপনি যেটা বললেন। তো কাজে আমরা কেন আনন্দ করব না, কেন গৌরবময় একটা ঐতিহ্যকে আমরা মনে করব না সেইভাবে? হ্যাঁ, ভাবগাম্ভীর্য একটু প্রয়োজন। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা, তাই না? কত তরুণ প্রাণ দিয়েছে, সবকিছু মনে করেও, স্বাধীনতার জন্যও দিয়েছে, লক্ষ মানুষ দিয়েছে, কত নারী ধর্ষিতা হয়েছে, কিন্তু আমরা কি স্বাধীনতার দিবসে আনন্দ করব না? আমি একটা বিরতির পর এসে আসলে আপনাদের কাছে জানতে চাইবো যে উৎসব হোক, স্মরণ হোক, শোক হোক, কিন্তু আসলে ইতিহাসটা জানা, নিজেকে চেনার জন্য তো সেটা জানাটা জরুরি, যে কি প্রেক্ষাপটে কি ঘটেছিল সেটা আসলে একেবারে জানা হচ্ছে কিনা, সেই প্রসঙ্গটি নিয়েও আলাপ করতে চাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর সানজিদা আক্তার, যে প্রসঙ্গটি আপনারা দুজনই 21-এর ইতিহাসের প্রেক্ষাপটে, ঐতিহাসিক প্রেক্ষাপটটিও বর্ণনা করছিলেন, আপনার কি মনে হয় যে বাঙালি যে কারণে ভাষার জন্য রক্ত দিল, ভাষা আন্দোলন করলো, এই গৌরবের ইতিহাসের প্রেক্ষাপটটি জানানো যাচ্ছে, জানানো হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানেও তো পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, পালিত হচ্ছে। তবু এটা সত্যি যে আসলে যখন কোনো কিছু পেয়ে যায় মানুষ, না চাইতেই পেয়ে যায়, তার মূল্যটা হয়তো একটু কম থাকে, বা অত কিছু স্বতঃসিদ্ধ ধরে নেয় সবাই। আজকের বাচ্চারা, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা ভাবছে যে এটাই স্বাভাবিক, এটাই হবে। এর জন্য কত রক্ত, কত বাধা নিষেধ, কত পলিটিক্স, যেটা উনি বলছেন, কত কিছু এর পেছনে আছে, কত ছোট ছোট জিনিস, কত কিছু মিলে তারপরে আজকে এই দিনটাকে আমরা পেয়েছি, তাই না? কিন্তু এই ব্যাপারটাকে জানানো, হ্যাঁ, পাঠ্যপুস্তকে চেষ্টা হয়তো হচ্ছে, তারপরে এই উৎসবের দিনগুলোতে বা 21শে ফেব্রুয়ারির দিনগুলোতে পালিত হচ্ছে, কিন্তু সেই গভীরে প্রবেশ করছে কম আজকের প্রজন্ম বলে আমার ধারণা। আপনি বাংলা পড়ান, দীর্ঘ সময় ধরে আপনি বাংলা পড়াচ্ছেন, আপনার কি মনে হয় আপনি বাংলা ভাষা নিয়ে গৌরব, আমরা 21শে ফেব্রুয়ারি এলে বারবার বলি যে আমাদের গৌরবের ভাষা, আমাদের রক্ত দিয়ে অর্জিত ভাষা, এই গৌরব, এই যত্ন ভাষার প্রতি, এটা কি আসলে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহন করা গেছে, নাকি আসলে ভাষাটি একরকম অযত্নে ব্রাত্যজনের ভাষা হয়েই রয়েছে? না, এটা কিছু, দেখুন, আমার নিজের বিশ্বাস যে আমরা, হ্যাঁ, আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি নিজে শিক্ষকতা করি, আমরা এগুলো সঞ্চারিত করতে চেষ্টা করি ছেলে মেয়েদের মধ্যে। তো কিছুটা হলেও যদি আমরা সফল না হয়ে থাকি, তাহলে ছেলেমেয়েরা আজও বাংলা ভাষাকে ভালোবাসছে কেন? কেন তারা লিখছে? কেন তারা কবিতা লেখে? কেন তারা গান লেখে? কেন তারা এই দিনে ছুটে যায় শহীদ মিনারের কাছে? কেন তারা এই আবেগটাকে ধরে রেখেছে? আবেগ তো দরকার আছে, আবেগেরও প্রয়োজন আছে। তো একেবারে ব্যর্থ হয়েছি এটা আমি বলবো না, তবে হ্যাঁ, অনেকগুলো ব্যাপার হতে পারে, পৃথিবী ছোট হয়ে গেছে সেই কারণে বলেন, আর নানা রকম অর্থনৈতিক কারণ এর পেছনে নিশ্চয়ই আছে, উনি ভালো বলতে পারবেন সেটা, যে মানুষ কিন্তু
কিছুটা যেন সীমা ছাড়িয়ে যায় অনেক সময়। কিছুটা আমরা অনেক ক্ষেত্রে দেখি, যেমন FM রেডিওর কথা আমরা সবাই বলি, যে সেখানে বাংলাকে যেভাবে উচ্চারণ করা হয় সেটা তো বাংলার প্রতি শ্রদ্ধা দেখানো হয় না। এভাবে তো বাংলা আমরা আশা করি না। এখন গণমানুষ যেটা চাইবে, ভাষার নিজস্ব একটা প্রবহমানতা আছে, নিজস্ব একটা গতি আছে, মানুষ যেটা চাইবে সেটা সে গ্রহণ করবে। আপনার পণ্ডিতদের কথা শুনবে না, কোনো কারো কথা শুনবে না, সেটা আপনি নিয়ে যাবে। কিন্তু তার জন্য একটা দায়িত্ব তো আছে, আমাদের দিক থেকে দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব আছে, পিতামাতার দায়িত্ব আছে, দেশের রাজনীতিবিদদের দায়িত্ব আছে, সবারই দায়িত্ব আছে এই দিনগুলোকে, এই স্মৃতিগুলোকে, এর মহিমা, এর গৌরব, এটাকে মনে করিয়ে দেবার। এই যে মহিমা, এটা আমরা যেটা গৌরব বলছি, এর পেছনে আমাদের আবেগ কাজ করে হয়তো, কিন্তু এই আবেগ তো আমরা প্রাণ দিয়ে প্রমাণ করেছি আবেগের জায়গাটা। কিন্তু ডক্টর আফসান চৌধুরী, আপনার কি মনে হয় যে গৌরবের বিষয়টি, যত্নের বিষয়টি, সম্মানের বিষয়টি আসলে শুধু বলে বলে বোঝানো যায়? মানে আমাদের, আপনি কি প্রজন্মান্তরে আসলে দেখছেন যে আমরা ভাষা নিয়ে একই রকম গৌরবান্বিত? ভাষার আপনি আপনার ছাত্রছাত্রীদের মধ্যে কি দেখেন? তারা কি আসলে বাংলা বেশি সুন্দর করে বলতে চায় না ইংরেজি বেশি সুন্দর করে বলতে চায়? মানে কোনটি নিয়ে তাদের আগ্রহ বেশি? কোনোটাতেই আসলে দোষ নাই। না, তারা ইংরেজি বলতে পারে না। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, তাতে ইংরেজি শেখার সুযোগ অবস্থা খুব কম। তারা বাংলাতেই সফল হয়। আমি কখনো কখনো একটু বিষয়টা যদি জটিল হয়, বিশেষ করে যেখানে শ্রেণী আর কমিউনিটির সঙ্গে সম্পর্কটা আছে, আমি তখন বাংলায় বলি, যদিও আমাদের উপর বলা আছে যে ইংরেজিতে লেকচার দিতে হবে, কিন্তু তো না, আমাদের দেশে ইংরেজি চর্চা নেই। আমাদের দেশে প্রধানত এই যে বলা আছে ইংরেজিতে লেকচার দিতে হবে, না, ওটা ইউনিভার্সিটির নিয়ম। এটা কি যে আমাদের অনেক কর্পোরেটে এরকম নিয়ম আছে, আমাদের অনেক, এতেও কি একটা শ্রেণীভেদ হয় যে বেশি স্মার্ট লোক বেশি ইংরেজি বলতে পারে, এরকম একটি মানসিক ব্লক কি আমরা আসলে তৈরি করে দেই আমাদের ছেলেমেয়েদের মধ্যে? আমার যেটা মনে হয়, আমি তো ধরুন ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছি, কিন্তু আমার বাংলায় কোনো অসুবিধা হয় না। এর কারণ হচ্ছে যে ভাষা শেখার যে অংশটা আপনার মগজে, ওটা কিন্তু একই জায়গা। আপনি ইংরেজি শিখলে বাংলাও জানার কথা। আপনার ইংরেজি বাংলা যে আলাদাভাবে জানবেন না, যদি আপনি মোটামুটি ভাষার সঙ্গে পরিচিত হন কোনো, আপনার দুটোরই জানার কথা। আমাদের দেশে যেটা হয়েছে সেটা এখন, যেহেতু সাজিদা আপা থেকে আমার একটু অবস্থান আলাদা, আমি মনে করি যে আমাদের সংমিশ্রিত সমাজে আমরা মানুষ হিসেবে যেমন সংমিশ্রিত, আমরা হাজারটা অংশে বিভক্ত, আমাদের ভাষাটাও তেমন, আমাদের সংস্কৃতিও তেমন, আমাদের এককভাবে না। যেটা আমরা আলাদা সেটা হচ্ছে আমরা এই নর্থ ইন্ডিয়ার সংস্কৃতি থেকে আলাদা, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, আর্য বা মোগল যাই বলা যায়, দিল্লি সংস্কৃতি থেকে আমরা ভিন্ন মানুষ। এই অঞ্চলের মানুষের সঙ্গে সম্পর্ক কাদের সবচেয়ে গভীর? সম্পর্ক হচ্ছে আপনার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে নর্থ ইন্ডিয়া যাওয়া, যেটা নর্থ বেঙ্গল থেকে যেটা যায়, আরেকটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া অথবা মায়ানমার। আপনি দেখবেন ছেলেরা আমাদের সে লুঙ্গি পরে, যে এটা তো ওইখানকার আসা। এই যে ধানের যে সংস্কৃতি, এই ধানের সংস্কৃতিটাই আপনার সংস্কৃতি। তো ধান তো আপনার পাল্টেছে, আপনার রুজিও পাল্টেছে, আপনার খাওয়া পাল্টেছে, তেমনিভাবে ভাষাও পাল্টেছে। এখন যেটা হয়েছে, আগে যেটা ছিল, আপনি মধ্যবিত্ত শ্রেণীকে যদি দেখেন, মধ্যবিত্ত একই রকম ছিল। আমরা 60-এর দশকে যখন বড় হচ্ছি, মধ্যবিত্ত একটাই, মধ্যবিত্ত সব মোটামুটি একই রকম ব্যবহার করে, একই রকম কবিতা গান ইত্যাদি ইত্যাদি। এখন আর সেই মধ্যবিত্ত নেই। আমার ক্লাসেই যদি আমি ভাগ করি, আমি 4-5টা মধ্যবিত্ত খুঁজে পাবো। তাহলে এই বিভাজনটাও আমার সংস্কৃতিকে বাড়াচ্ছে, বড় করছে, ছোট করছে, আমাকে সবল করছে, আমাকে কখনো কখনো দুর্বল করছে। তো এই FM রেডিও আমাকে দুশ্চিন্তিত করেন, আমি শুনিও না। কিন্তু আপনাকে কি এটা চিন্তিত করে যে এই যে নতুন প্রজন্মের আপনি যাদেরকে পান, আপনি বলছেন যে বাংলাদেশের মধ্যবিত্ত তো অবশ্যই মানে বিকশিত হয়েছে, এবং খুব সুন্দর করে বললেন যে 4 ভাগের মধ্যবিত্ত আপনি অন্তত দেখতে পান আপনার একটা ক্লাসরুমে। তো সেই ক্লাসরুমে আপনি কি দেখেন, আপনি যে ঐতিহাসিক প্রেক্ষাপট বলে আজকের অনুষ্ঠানটা শুরু করেছিলেন, সেই প্রেক্ষাপটটি বুঝেছে? মানে বাঙালি জাতি আসলে কেন ভাষার ব্যাপারে কোনো আপোষ করলো না, সেই রাজনীতিটা, সেই সমাজ মানে তত্ত্বটা বুঝে 21 পালন করছে বা বোঝার সুযোগ হয়েছে তাদের কখনো? এটা বোধ করে? এটা খুব খারাপ একটা কথা আমি বলি। আমি মনে করি না বাঙালি জাতি খুব একটা তার ভাষা নিয়ে চিন্তা করে বা গর্ব করে জাতি হিসেবে। তার প্রধান ভাবনা, দুর্ভাবনা যাই বলেন, সেটা হচ্ছে রুজি। কেন আমি বলছি, আমি টরন্টোতে যখন ছিলাম, বাঙালিরা সবচেয়ে আগে বাংলা ভাষা ভুলে যায়। এবং এটা আমি একেবারে বাংলা পাড়ায় থাকতাম, আমি দেখতাম, এবং আমি খুব গালিগালাজ করতাম ওদেরকে।
আবার বাঙালিরা এও নিশ্চয়ই দেখেছেন যে দুটা বাংলা কথা বলার জন্য মাইলের পর মাইল ড্রাইভ করে আরেক বাঙালির বাড়ি যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে ওরা যখন ওদের বাচ্চা কাচ্চাদেরকে বাংলা শেখাচ্ছে না। কেন শেখাচ্ছে না? কারণ ওদের ভাবনা যে আমি তো যখন বাংলা জানতাম, ইংরেজি জানতাম না বলে আমার চাকরি হয়নি, তোমার ছেলেদেরকে চাকরির জন্য প্রস্তুত করব। আপনার ইতিহাস কিন্তু রুজির ইতিহাস। কিন্তু আমি তো এই হীনমন্যতা বোধ বাংলাদেশেও দেখে অবশ্যই, মানে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে মনে করেন আমি যেমন মনে করেন প্রাইভেট স্কুল যেগুলো আছে, ঢাকার বড় লোকদের স্কুল, আমি তার ছাত্রছাত্রী পাই না। কারণ কি? তার সব চলে যায়, কোনো না কোনো জায়গায় চলে যাচ্ছে। আমরা পাচ্ছি আমাদের, আমি হীনমন্যতা বোধ হয়তো বলা ঠিক হলো না, আমি আসলে এই প্রশ্নটি দুজনকে করেছিলাম আপনাদের, যে আসলে গৌরবের কথা, সম্মানের কথা আমরা বললাম, কিন্তু গৌরবের, সম্মানের, মানে বাংলা ভাষাই আমাকে অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেবে আমার সামনে, সেটাকে আমরা আসলে নিশ্চিত করতে পেরেছি। মাফ করেন, একটা কথা বলি। 71 সাল আমার গবেষণায় আমি একটা গ্রামের করছি, ওরা কি যেই বাংলা বলতো আপনি সেটা থেকে তো মানবেনই না সেটাকে বাংলা বলতে। আপনি তো মনে করেন একটা খুলনা বলেন, যশোর বলেন, কুষ্টিয়া বলেন, ফরিদপুর, যত সব একটা গ্রামের অজপাড়াকার যে বাংলা, ওটাকে তো বাংলায় বলেন। অশিক্ষিত মানুষ, আমি তো লোকজন গবেষকরাও দেখি বলে যে এরা অশিক্ষিত মানুষ। আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা আপনি অসভ্য ভাষা বলেন। না, আমি বলি না। না, আপনি বলছেন না, আমি যে বাঙালি সভ্য লোকে বলে না এখন। কিন্তু ও কেন লড়লো? আমি একটা জিনিস বলছি, ও লড়লো কেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওর কাছে টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় ভাষা। ও যখন ওর আবেগ থেকে শুধু করে না। আমি সেদিন আমি টেলিভিশনের জন্য একটা সিরিজ করেছিলাম 71 নিয়ে। সেখানে ওই লোকটা, রাজশাহীর একটা লোক, সে অহংকার করে বলছে যে 16টারে জবাই করছি, একটারও কলেমা পড়তে দিই নাই। চিন্তা করুন ওর মাথার মধ্যে কি জিনিসটা করছে, যে কলেমা যেহেতু পড়তে দিই নাই, ও নরকে যাবে। একদিন আপনার সাথে মানে ও লড়লো কেন? ও লড়লো এই বাংলা ভাষার জন্যই। ও লড়লো, আপনি বলবেন ও বাংলা ভাষার জন্য, আমি বলবো ও বাঙালির একটা ভূমির জন্য। ও লড়লো বাঙালি ভূমির জন্য না, ও লড়ছে তার ভূমিটা কোনটা? তার ভূমিটা তার গ্রাম, তার আত্মীয় স্বজন, তার লোকজন। এই যে ভ্রাতৃজনের সংস্কৃতি যখন বোঝা যায়, তখন হয়ে যায় কি, তখন ইতিহাসটা অনেকগুলো ছোট ছোট ইতিহাস মিলে একটা বড় ইতিহাস হয়। আর আমাদের ইতিহাস চর্চার সমস্যা যেটা, আমরা শুরু করি ওপরতলার ইতিহাসটা থেকে, সেখান থেকে নিচে নিচে দিকে টপকা যেতে যেতে হয়তো কিছুটা আমরা খবর পাই গ্রামের ইতিহাস, সাধারণ মানুষের ইতিহাস। এই যে সাধারণ মানুষের প্রান্তিককরণ আমাদের ইতিহাসের বড় সমস্যা। আপনি তো নিয়ে আসছেন মনে করেন এই কোলাবোরেশনিস্ট মানুষের, যারা ইংরেজদের সঙ্গে দালালি করেছে, তাদের সংস্কৃতিকে বলছেন এটাই হচ্ছে প্রধান সংস্কৃতি। ও তো জীবনে ওকে ছোঁয়নি ওই সংস্কৃতি। ওই ফরিদপুরের, বরিশালের, নোয়াখালীর যেই মানুষটা উঠে দাঁড়িয়ে বলেছে আমি ইংরেজ, তোমারে আমি মানি না, ওই সংস্কৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা দুর্বল। আমরা ওই কথাটা বলি না। আমি ক্লাসে যখন পড়াই যে বিদ্রোহের ইতিহাস পড়ো, দেখো তুমি বিদ্রোহ করছো, তুমি বিদ্রোহী মানুষ, তুমি কোনোদিন মেনে নাওনি। ওরা আশ্চর্য হয়ে যায়। ওদেরকে খুব বিদ্রোহের কথা বলেনি, ওদেরকে বলি যে ভালো ভালো ভাবে খুব সুন্দর ভদ্রলোকের। আমরা তো ভদ্রলোক না, আমরা বিদ্রোহ করেছি, বারবার করেছি। হ্যাঁ, আর ছোট ছোট বিদ্রোহ থেকে একটা মানে আসলে শেষ পর্যন্ত গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি না হলে ওই ছোট বিদ্রোহগুলো আর গ্র্যান্ড ন্যারেটিভে তো ওর জায়গা তো দিতে হবে, ওকে তো জায়গা দিচ্ছি না আমরা। নিশ্চয়ই। আমি যে জায়গাটায় যেতে চাইছিলাম, যে আমরা কি আসলে এই ভাষা দিয়েই আমার রুটি রুজির ব্যবস্থা হবে, যে প্রসঙ্গ তুললেন ডক্টর আফসান চৌধুরী, রুটি রুজির ব্যবস্থা হবে, আমার সকল সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত হবে এই ভাষা দিয়ে, সেটাকে আমরা নিশ্চিত করতে পেরেছি। সেটা নিশ্চিত না করা গেলে কি আসলে ভাষার সম্মান, ভাষার গৌরব রক্ষিত হয়? এটা আমরা আসলে নিশ্চিত করতে পেরেছি বললে ভুল হবে। আমরা পারিনি সেভাবে, কারণ আমাদের পৃথিবী ছোট হয়ে এসছে এবং নানা রকম সেই আপনার মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে নানা ব্যাপার চলছে। ছেলেমেয়েরা ভাবছে সত্যি যে তারা ইংরেজি ভালো জানলে ভালো চাকরি বাকরি পাবে, তাদের স্মার্ট বলা হবে, এটা ভাবছে না তা নয়। এবং এটা মধ্যবিত্ত থেকে, হ্যাঁ শুধু বাংলাটাই পারি। তো এই যে উনি যেটা বললেন যে আমাদের এখানে সেভাবে ইংরেজি শেখার সুযোগ কম, তো যাই হোক, এখন ইংরেজি মাধ্যম অনেক আছে, প্রতিষ্ঠান আছে, তারা শেখায় বা করে, এবং সেটাও এক ধরনের তো করে, মানুষকে একটু বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে। ছোট বাচ্চাকে আমি দেখেছি, ছোট ইংরেজি স্কুলে পড়া ছেলে মেয়েকে দেখেছি যে বলতে যে না, ওর সঙ্গে খেলবো না, ও বাংলা মিডিয়ামে পড়ে। এই ব্যাপারটা দেখেছি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে একটা তৈরি করে রেখেছে একটা দূরত্ব মানুষে, তাই না? শিক্ষা ব্যবস্থা
নানা রকমের ব্যাপার মানে আছে। মধ্যবিত্তের সংকট নিয়ে বারবার ডক্টর চৌধুরী কথা বলছিলেন তো, মানে এও তো মধ্যবিত্তের তৈরি করা সংকট, কারণ গ্রামে তো ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে একসাথে খেলতে আসে না, মানে এও তো আমাদের আমার আপনার বাড়ির সংকট। সেই কিন্তু এরকমও তো কথা আছে যে মাতৃভাষা না শিখলে নাকি মানে ভালো মতো না শিখলে নাকি বিদেশি ভাষাও ভালো মতো শেখা যায়। হ্যাঁ, ওই যে একটা খুব ভালো একটা কথা বলেছিলেন গুরু সদয় দত্ত, বলেছিলেন যে বিশ্বমানব হবি যদি কায় মনে বাঙালি হ। মানে আমাদের আগে তো মাকে ভালোবেসেই তো শিশু পৃথিবীকে ভালোবাসতে শেখে। তো আমরা আমাদের মাতৃভাষাকে ভালো করে জেনে বুঝে তবেই না আমরা পৃথিবীর দিকে হাত বাড়াবো, নইলে আমাদের একটা জায়গা বড় দুর্বল থেকে যাবে, আমরা নিজেকে চিনবো না, আমাদের আত্মপরিচয়ের সেই দ্বিধা সেই ব্যাপারটা থেকেই যাবে, যেটা আমার কখনোই কাম্য না। এখন আমাদের এই যে সেই দিক থেকে যদি আপনি বলেন যে বাইরের এই চাকচিক্য বাইরের এই উৎসাহ উদ্দীপনা একুশকে ঘিরে, সেটা তো অবশ্যই যথেষ্ট নয়। আমাদের প্রাণে তো ধারণ করতেই হবে। আমাদের এই ব্যাপারে সরকারকেও এগিয়ে আসতে হবে, আমাদেরও বুঝতে হবে সবাইকে যে এই জিনিসটার একটা প্রয়োজন আছে। মাতৃভাষা মানুষকে গর্বিত করতে পারে, মানুষকে শুধু গর্বিত না, মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে পারে, সাহায্য করতে পারে, মানুষের অন্তর্দৃষ্টিকে তৈরি করতে পারে। তাহলে এই আমি আসলে একটা বিরতির পর এসে জানতে চাইবো যে মাতৃভাষায় ভীষণ পাকা এরকম ছাত্রছাত্রী আপনারা কতটা পাচ্ছেন, মানে বাংলা ভাষায় ভীষণ পাকা, সেটা কতটা পাচ্ছেন এটা জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক থাকুন। রাজকাহনে ডক্টর আফসান চৌধুরী, বাংলা ভাষাটা কেমন, মানে বাংলা ভাষায় খুব পাকা ছাত্রছাত্রী পাচ্ছেন আপনি যেখানে পড়ান সেখানে? হ্যাঁ, ওরা তো আর যে বাংলায় তো আর উত্তর আনসার স্ক্রিপ্ট লেখে না, তবে ওরা যখন কথা বলে, অনেক সময় ক্লাসে বাংলায় কথা বলে, তখন বোঝা যায় যে এটাই ওদের স্বাভাবিক প্রথম ভাষা। সমস্যাটা যেটা হচ্ছে যে ওরা বাংলা ভাষা যদি জানলো ভালোভাবে, ইংরেজিটা শিখলো না কেন? তখন বোঝা যায় ওদের যে শিক্ষক যারা আছেন তাদের শিক্ষকের দুর্বলতা। এটা ইউনিভার্সিটিতে এসে ইংরেজি শেখানো যায় না, ইউনিভার্সিটিতে শেখাতে হয় আপনার হাই স্কুলে। আমরা শিখেছি কিভাবে আমি নিজেও তো বলতে পারবো না। আপনাকে এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার মনে হয়, মানে আপনি ব্র্যাকে পড়ান, আপা আপনি নর্থ সাউথে পড়ান, মানে এই যে এই অদ্ভুত বিষয়টা যে আমরা বাংলা মিডিয়াম আছে আমাদের, আমরা সর্বস্তরে বাংলা প্রচলনের কথা বলি, তারপরে কি আসলে বিশ্বমানব হয়ে উঠবার জন্য ইউনিভার্সিটিতে এসে ইংলিশে লেখাটা উৎসাহিত করি, নাকি আসলে বইও তো আমরা তৈরি করতে পারিনি? মানে সংকটটা আসলে কোথায়? বই তৈরি করতে পারিনি আমরা। আমরা যেটা করি, মাস্টাররা যেটা করেন, তারা বলেন আবার কি এরকম ব্যাপারটা আছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু এত টাকা খরচ করে পড়া, কাজে ওইরকম তৈরি ইংরেজিতে তৈরি করে দেবে ছেলেমেয়েদেরকে। আমি নিজে তো সবগুলো বই পড়ি, আমি দেখেছি যে বিদেশি যারা আছেন, এক হচ্ছে যে শিক্ষকরা সাধারণত বিদেশি বই পড়ে নিজেরা শিক্ষিত হয়েছেন, তারা তো বাংলার আর জানেনও না কি বই লেখা আছে। দ্বিতীয়ত মাস্টাররা উৎসাহ দেন না ছেলে মেয়েদেরকে যে তোমরা একটু নিজের সংস্কৃতি সম্পর্কে জানো, নিজের ইতিহাস। তো আমার তো মুক্তিযুদ্ধের ইতিহাস আমার বিষয়, আমি একটা নিয়ম চালু করে দিয়েছি যে আমার যদি পড়তে হয় তাহলে তোমার পরিবারের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই সংকটটা আপনি যেটা বলছেন, ইংরেজিতে লেখাচ্ছেন না বাংলায়? না, ইংরেজিতে। আমি ভাষার কথা বলছি না, আমি বলছি যে ও মুক্তিযুদ্ধের কি হচ্ছে জানে না, ওর পরিবারের। ওর জন্য এটা একটা আশ্চর্য জগৎ যে আচ্ছা মুক্তিযুদ্ধে আমার পরিবারও জড়িত ছিল, জড়িত বলতে আমি বলি যে কোনো ভাবে জড়িত। তাহলে কথা হলো পরিবার জানায়নি কেন? সেই পরিবার জানায়নি কেন? এত বড় একটা গৌরব। কারণ পরিবার জানায়নি, কারণ পরিবারের এটাকে আমাদের, যেমন আমার বাড়িতে এত মুক্তিযোদ্ধা যে আমাদের বাসায় যেমন কেউ মুক্তিযুদ্ধ কে করেছে না করেছে এটা নিয়ে কেউ আলাপও করে না, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি এটা বলায় মনে হলো যে আসলে তো এটা একটা দারুণ এক্সারসাইজ হতে পারে পরিবারে, কারণ আমরা বলার সময় বলি যে বাংলাদেশের এমন কোন পরিবার নেই যে ক্ষতিগ্রস্ত হয়নি মুক্তিযুদ্ধের সময়, কোনোভাবে জড়িত হয়নি বা কোনোভাবে জড়িত হয়নি। সচেতন পিতামাতা নিশ্চয়ই এটা বলবেন। আমি আমার সন্তানকে তো গর্বের সঙ্গে বলেছি তোমার বাবা মুক্তিযোদ্ধা, এবং আমার এর দিকে আমার আত্মীয় স্বজনের মধ্যে কারা আছেন এটা তো আমরা খুব শুধু আসলে মুক্তিযোদ্ধা এই গৌরবের ইতিহাসই নয়, ধরুন শরণার্থী হওয়ার ইতিহাস, পালানোর ইতিহাস, বাড়ি পুড়ে যাওয়ার ইতিহাস, সবই তো সব হারানোর ইতিহাস, সবই হারানোর ইতিহাস। ও যখন জানতে পারছে এই বিষয়টা আপনি যেটা বলেন শরণার্থীর ইতিহাস, আমার একবারে নির্দিষ্ট একটা প্রশ্ন, শরণার্থীদের জানো, শরণার্থীদের কথা বলো, যেটা আমাদের দেশে চর্চার দুর্বলতা কোন জায়গায়? আমরা একটা জিনিস একেবারেই মানতে চেষ্টা করছি না,
যে পাকিস্তান আর্মি সরাসরিভাবে হিন্দুদের প্রতি বিশেষভাবে তারা হত্যা করার চেষ্টা করেছে। এটা আমাদের ইতিহাসের বাস্তবতা, আমাদের বই খুলে আপনি পাবেন না। আমাদের মুক্তিযুদ্ধের গবেষণায় আমরা এটা করি, কিন্তু আপনি মূলধারার যে কোনো বই পড়েন, এই যে হিন্দুদের বিশেষ জনগোষ্ঠী হিসেবে যে তাদের হত্যা করা হয়েছে, আমি 21-এর জন্য যখন আমি যে গবেষণাটা করছি, যেটা সে পড়ে, আমি সরাসরিভাবে হিন্দুদের ওপর 71 হিন্দুদের 71 একটা গ্রন্থ তৈরি করছি, কারণ এটা জানা দরকার আমাদেরকে যে পাকিস্তানিরা হিন্দুদের বিরুদ্ধে কেন লাগলো। আমাকে আমাদের আজকের আলোচনা শেষও করতে হবে। আমি আপনার কাছে এই প্রশ্নটি জানতে চাই যে আপনার কি মনে হয় যে আমরা যে বাংলা ভাষার গৌরব সম্মান, এই ভাষা দিয়ে আপনার ভাষায় রুটি রুজির সব ব্যবস্থা হবে, এগুলো যে নিশ্চিত করতে পারলাম না 6.5 দশক আর 4.5 দশক স্বাধীনতার পরে, এর পেছনে আপনি কোন রাজনীতিটা দেখেন? এটা কি মধ্যবিত্তের ব্যর্থতা? আপনি মধ্যবিত্ত ব্যর্থ হয়েছে, মধ্যবিত্ত ব্যর্থ হয়েছে আমাদের দেশে। মধ্যবিত্ত যদি ব্যর্থ না হয়, একটা রাজনীতি আছে, অন্য রাজনীতি যেটা আছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে জেতা যায় সেটা করে। আমাদের দেশের রাজনৈতিক দল মনে করছে না যে মধ্যবিত্তের উপরে তারা নির্ভর করতে চায়। মধ্যবিত্ত যে চরিত্র এখন হয়েছে ভোগের চরিত্র। মধ্যবিত্ত সর্বাত্মকভাবে ভোগটাকে বড় করে দেখে। আমি 80 টাকার চিকেন রোল খাওয়ার কথা ভাবতে পারি না এখনো এই অবস্থাতে এসে। এত হাতে পয়সা কেন বাবা মারা দেয় তাও তো আমি বুঝতে পারি না, দেওয়া উচিত না। একটু সংস্কৃতিটা আলাদা করা দরকার, কিন্তু সংকটটা আমাদের হয়ে গেছে। ও যে মুক্তিযুদ্ধটা জানে না, সে একই কারণে 21 তার কাছে কেবলই আনন্দ মজার একটা দিন। এর যে আলাদা যে মাতৃকতা আছে, এটা কিন্তু কেউ বলছেও না তাকে। আপনি তো গান দিয়ে সঙ্গীত দিয়ে তাকে বলছেন এটা হচ্ছে 21। ও বুঝবে কি করে আপনার ধারাবাহিকতা, আপনার ইতিহাস? ইতিহাস তো জানাতেই হবে। আপনি কি কিছু প্রশ্ন? জি, আমি যে এটাই জানতে চাচ্ছিলাম যে কোন রাজনীতি দেখেন কিনা, যে মানে আমরা যে বাংলা ভাষার সম্মান মর্যাদার কথাটা শুধু খাতা পত্রে আলোচনায়, বিশেষ করে 21শে ফেব্রুয়ারিকে ঘিরের মধ্যেই রাখলাম কিনা। না, 21, হ্যাঁ, সেটা তো আমরা কিছুটা ব্যর্থ হয়েছি, এটা আমরা বলতেই হবে। কিন্তু তবুও আমি আশাবাদী এবং আমি স্বপ্ন দেখি যে আমরা সবাই সচেতন হব, হব। যেটা উনি বলছিলেন একটু আগে, যে ইংরেজি শেখাবার জায়গা হচ্ছে, ভাষা শেখাবার জায়গা হচ্ছে হাই স্কুল। তো স্কুলগুলোতে থেকে যদি তৈরি করে দেওয়া হয়, তারপরে এখানে কি আমাদের শিক্ষক স্বল্পতা না, শিক্ষকের কোনো অযোগ্যতা কাজ করছে জানি না, বা রাষ্ট্র থেকে আমাদের কোনো উৎসাহিত করা হচ্ছে না কিনা হচ্ছে সেটা। কিন্তু আমরা তো জানি যে আমাদের অফিস আদালতেও এখন আমাদের প্রশ্ন উঠেছে যে আমরা সর্বত্র বাংলা চাই। আদালতেও উচ্চ আদালতেও আমরা বাংলা চাই। হ্যাঁ, তারপরে আমরা সর্বত্র বাংলা চাই। আদালতেও সেই সমস্যা যে বইপত্র মানে এগুলো তৈরি করতে হবে, এবং এগুলো তো বসে থাকলে চলবে না, নেই বলে শুরু করতে হবে। কোনো একটা জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের ছেলেমেয়েরা যদি শুধু ইংরেজি শেখে বা যদি শুধু বাংলা শেখে, ওরা কিন্তু খণ্ডিত হয়ে গেল। কারণ পৃথিবী ছোট হয়ে গেছে। পৃথিবীর এখন নানা কিছু, যত টেকনোলজির ব্যাপার বলেন বা যা কিছু বলেন, ইংরেজি জানতে হবে, আমাদের বাংলা জানতে হবে, আমাদের মাতৃভাষা হিসেবে জানতে হবে। আমাদের নিজের ভাষাকে না জেনে আমরা তো আর 10 দিকে তাকাতে পারবো না, খণ্ডিত একটা মানুষ হয়ে যাব আমরা। সেই জন্য আপনি যে বলছেন যে আমরা আমি চীনের উদাহরণটা যদি দেখি, মানে আমি জাপানে ওদের তো অসুবিধা হলো না, ওদের মাতৃভাষা জেনেই বিশ্ব জয় করতে। আমরা আবেগে আমরা প্রাণ দিলাম, অথচ আমরা ব্যবহারিক জীবনে যদি এর উপযোগিতা আমরা যদি করতে না পারি, প্রতিষ্ঠিত করতে না পারি বাচ্চাদের কাছে, ছেলে মেয়েদের কাছে, তাহলে নতুন প্রজন্ম কেন আগ্রহী হবে? এটা আফসান চৌধুরী, আপনার চীন জাপান হতে পারলাম না কেন আমরা? আপনার তো প্রযুক্তির পর্যায়ে তো সেটা নেই, আপনি তো প্রযুক্তিগত ব্যবসাটা করছেন না। তো আপনি মনে করুন ইংরেজি জানেন না বলে আপনি কিন্তু যেটা ভারত যে ব্যবসাটা করতে পেরেছিল 2000 ওদের যে ওই কম্পিউটারের ব্যবসাটা, আপনি সেটা করতে পারেননি। আপনি ইংরেজিও জানেন না, সমস্যাটা শিক্ষায়। আপনি ইংরেজিও জানেন না, বাংলাও জানেন না, আপনি কোনো ভাষাই জানেন না। আপনি যে ভাষায় আনন্দটা পান না, এর কারণে আপনার শিক্ষা আপনাকে ভাষায় আনন্দ শেখাচ্ছে না, আপনাকে পড়াচ্ছে হয়তো, কিন্তু শিক্ষকরাও তো নিজেরা কতটা ভালো ভাষা জানে। আমি তো সারাদিন ঠিক করতে যাই। এই কারণে আমার মনে হয় আপনার সমস্যাটা হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থায়। আমাদের ছোটবেলাতে, আমি এটা অহংকার করে বলছি না, আমি মনে করি মানুষ বিবর্তিত হয়। আমাদের ছোটবেলাটা বই দেওয়াটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল। করাচিতে আমি যখন একটা ওই দেব সাহিত্য কুঠিরের একটা বাৎসরিক পেয়েছিলাম, জীবনে এত আনন্দ হবে না, তার মানে বই ছিল। এখন তো বই থেকে, এখন তো টিভি আছে, এখন টিভিও নেই বোধহয়। হ্যাঁ, কিন্তু ফেসবুক, ইন্টারনেট। সরি, আমার মেয়ে যেমন বই পড়ে কোথায়? কম্পিউটারে। বাট দ্যাটস পারফেক্টলি অল রাইট। সে তো বইটা পড়ছে, সে তো জানছে। তো এই চর্চাটা তো আমাদের
অংশ কারণ হিসেবে দেখে। ডক্টর এখন আমাদের বইমেলা চলছে, বইমেলা চলছে, শুধু ঢাকায় বই কি না, পড়ছে না মানুষ? এই 21-এর উৎসবের কিন্তু এটাও একটা অংশ যে শহরে শহরে বইমেলাও চলছে বইমেলাও এখন। চলছে। কাজে বই কি একেবারেই পড়ছে না সেটাও বলা যায় কিনা। আর আমি আপনার কাছে জানতে চাইবো যে মানে ভাষা ভালো শেখা হচ্ছে না, এটাও একটা খুব অভিযোগ, এবং আসলে সকল স্তরের চাকরিদাতা থেকে শুরু করে সকলেই এই অভিযোগটা করেন। কিন্তু ভাষা না শিখলে তো আসলে কোনো বিষয়ে জ্ঞান অর্জন সম্ভব না। সেই সেই ভাষা না জানলে এটা আমাদের সবকিছুর মূলে জড়িয়ে আছে। আমাদের চিন্তার গভীরতাও আসবে না যদি আমরা ভালো করে ভাষা না শিখি। আমরা এক্সপ্রেস করতে পারবো না, আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে আমরা ভিতরে ধারণ করব কি করে? ধারণ করে প্রকাশ করার জন্য আমাদের ভাষার দক্ষতা দরকার। তো সেই জিনিসটাতে আমাদের একটু বোধহয় এই ভাষার মাসে আমাদের বোধহয় একটু সচেতন হওয়া দরকার। এই একদম বিষয়টাতে। শেষ মন্তব্য ডক্টর আফসান চৌধুরী। না, আমার মতে যে আপনি যদি ভাষাই শুনতে চান, আপনি গ্রামে চলে যান, মানে বাংলা ছাড়া আর কেউ কিছু বলে না, বিভিন্ন রকম বাংলা বলে, বিভিন্ন ভালো রকম লাগে, আঞ্চলিক বাংলা বলে। আঞ্চলিক বলে, এবং এটা হচ্ছে আমি মনে করি জীবন্ত আমাদের আঞ্চলিক ভাষা। হ্যাঁ, এবং এটা সংমিশ্রণ, আমাদের সমাজের সংমিশ্রণের এটা ইতিহাস। বিভিন্ন মানুষ, মনে করেন আদিবাসী যে জনগোষ্ঠী, তারাও বাংলা বলে, তাদের উচ্চারণেও ভিন্নতা থাকে, তার আরেকটা ভাষা আছে। ভাষা জিনিসটা শেখাটা কোনোদিন হয় না। পশ্চিমে কিন্তু কেউ একটা ভাষা জানে না, সাধারণভাবে যারা ইউনিভার্সিটি লেভেলে চলে যায় তারা দুইটা ভাষা জানে। আমাদের দেশে সম্ভবত ওই যে আমরা সব সময় সিলেটের ভাষা, যশোরের ভাষা, রাজশাহীর ভাষা, সবাইকে নোয়াখালীর ভাষা, মানে সবাইকে, সব বাংলাকেও নানা শ্রেণীতে বিভক্ত করে হেয় করলাম। সে কারণেও কি একটু ভাষার সম্মান ক্ষুণ্ণ হলো? করিনি, আমাদের সংমিশ্রণ, আমরা সংমিশ্রিত জাতি, ভালো জিনিস। সংমিশ্রিত ভাষা, সংমিশ্রিত সংস্কৃতি। কিন্তু আমাদের সঙ্গে সংকট হচ্ছে যে আমরা ইংরেজির বদলে বাংলা এই জায়গায় নিজেকে লড়াইটা দাঁড় করাচ্ছি। আমার মতে এই লড়াইটা খুব অদ্ভুত, এটা কোনো অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য ডক্টর সঞ্জিদা আক্তার। না, আমি আশাবাদী। আমি মনে করি আমরা যতদূর এগিয়েছি আমরা আরো এগোবো, আমরা এগিয়ে যাব। আমাদের একটু সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সঞ্জিদা আক্তার, ধন্যবাদ ডক্টর আফসান চৌধুরী। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। এই আলোচনায় আপাতত বিদায়। রাজকাহন থেকে রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের।